হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টার জেনারেল বিভাগের হিস্টোরি এসএসসি 3 অ্যান্ড ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সিলেবাসের উপর আপনারা বারবার কমেন্টে সাজেশন চেয়েছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা এই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, আমার কথাগুলি মনোযোগ সহকারে একটু ধৈর্য দিয়ে প্রথম থেকে শেষ অবধি শুনবেন, আপনাদের অনেক উপকারে আসবে। যেহেতু আপনাদের অনেক কলেজেই ইতিপূর্বে অনেক কলেজেই ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেহেতু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই, তারপর চিন্তাভাবনা করেই বন্ধুরা আপনাদের এই সাজেশনটি তৈরি করেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে, আপনারা অনেক উপকৃত হবে বলে মনে করি। তো এখানে বন্ধুরা আপনাদের 2 নম্বরের 8টা প্রশ্ন থাকে, 5টা লিখতে হয়, 3টে অতিরিক্ত থাকে, এবং 5 নম্বরে 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়, এবং 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়, টোটাল 40 নম্বর। তো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের যে 8 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন এবং উত্তর সহ 8 নম্বরের কয়েকটি প্রশ্ন দেখাবো, হয়তো 15 থেকে 20টি প্রশ্ন হবে। এই 15 থেকে 20টি 2 নম্বরের প্রশ্ন ভালো করে বুঝে পড়ুন। এর মধ্যে থেকেই আপনাদের 3টে থেকে 4টে প্রশ্ন 2 নম্বরের কমন বা রিপিট চলে আসবে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 2 নম্বরের 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন লিখতে হয়, আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2 নম্বর প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহই সাজেশন দেখাবো। এই প্রশ্নগুলি একটু ভালো করে বুঝে পড়ুন। এইখান থেকেই আপনাদের 3টে থেকে 4টে 2 নম্বরের প্রশ্ন কমন চলে আসবে। যদি বন্ধুরা আপনাদের 3টে থেকে 4টে প্রশ্ন 2 নম্বরের কমন চলে আসে, তাহলে বাকি রইল আর একটি প্রশ্ন লিখতে। আপনাদের যে ব্রড কোশ্চেনগুলো দেবো 5 নম্বর এবং 10 নম্বরের, ওই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে পড়লেই কিন্তু ওই যে একটা প্রশ্ন 1-2টো প্রশ্ন বাকি রইল, ওই 2টো প্রশ্নও আপনারা কমন পেয়ে যাবেন। তো যেহেতু বন্ধুরা আপনাদের আর বেশি দিন সময় নেই, হয়তো আর 1 থেকে 1.5 মাস সময়, 1.5 থেকে 2 মাস সময় আছে। তো যারা কোনো কিছুই পড়েননি, আমি যেভাবে বলছি আপনারা ওইভাবে পড়ুন, আপনাদের অনেক উপকার আসবে, আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা রয়েছে, এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে, এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে। তো এই 3টে ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, টোটাল 3-8কে 24টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো দেব। এবং আপনারা 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো একটু ম্যানেজ করে অবশ্যই খাতার মধ্যে লিখে বই থেকে খুঁজে ওই প্রশ্নগুলি পড়বেন। এই 3টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে একটু ভালো করে বুঝে পড়ুন। এখান থেকে আপনাদের 2 থেকে 3টে, 3 থেকে 4টে 2 নম্বরের প্রশ্ন আপনাদের রিপিট চলে আসবে, কমন চলে আসবে। যদি আপনারা 2 থেকে 3টে প্রশ্ন রিপিট বা কমন পেয়ে যান, যে আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখাবো, ওইখান থেকে আপনারা 1-2টো প্রশ্ন লিখে দিতে পারবেন। এটি বন্ধুরা আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আগে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখে দিচ্ছি, তারপরেই উত্তরগুলো দেখাবো। তো যারা কোনো কিছুই পড়েননি বন্ধুরা, আমি যেভাবে বলছি আপনারা ঠিক এইভাবে পড়ুন, ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। এটি আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এটি আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এই 23 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে আপনারা বই থেকে সংগ্রহ করে পড়বেন। অবশ্যই লিখে পড়বেন বন্ধুরা। অনেক প্রশ্ন আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখবেন বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে ঘুরে ফিরে 2 থেকে 3টে প্রশ্ন আপনাদের 2 নম্বরের থেকে ঘুরে ফিরে দিয়েছে। আপনারা যদি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখেন, 2019 সালের, 22 সালের, 23 সালের, 20 সালের, 21 সালে আপনাদের অনলাইনে এক্সাম হয়েছে, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পাবেননি। মানে ওইখানে যদি 5 নম্বর এবং 10 নম্বরের পরীক্ষা হয়েছে, ওইখানে 2 নম্বরের প্রশ্ন থাকেনি। তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু ভালো করে যদি ঘুরে ফিরে দেখেন, দেখবেন 2 থেকে 3টে প্রশ্ন আপনাদের রিপিট কমন চলে আসছে। তো চলুন আপনাদের 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 16টা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তরগুলি দেখাচ্ছি। এগুলো হচ্ছে বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের 16টা প্রশ্ন রয়েছে, সেই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 16টা প্রশ্নের উত্তর। 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন রয়েছে, সেই 8টা প্রশ্নের উত্তর দেখুন। প্রথম যে প্রশ্নটা রয়েছে, উৎখনন কী? উৎখনন কী? প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পরবর্তী ধাপ হিসেবে কোনো প্রত্নস্থলে যে খনন কার্য চালানো হয় এবং প্রাচীন পুরাবস্তু নিষ্কাশন ও উদ্ধার করা হয়, তাকে উৎখনন বা এক্সকেভেশন। এই ইংলিশটা মনে রাখবেন। আপনাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে যে এক্সকেভেশন কী, এক্সকেভেশন কী বলা। উৎকেভেশন প্রধানত 2 রকমের, একটা হচ্ছে উলম্ব ও অনুভূমিক। এই এক্সকেভেশন কিন্তু 2 রকম, উৎখনন কিন্তু 2 রকমভাবে চালানো হয়, উলম্বভাবেও করা হয় এবং অনুভূমিকভাবেও করা হয়। প্রাকৃতিক জৈব অবশেষ কী? প্রাকৃতিক জৈব অবশেষ কী? যেসব সার কোনো জীবের দেহ থেকে প্রাপ্ত হয়, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায়, যেমন গোবর সার, সবুজ সার,
খোল ইত্যাদি গাছের প্রায় সব খাদ্য উপাদানে জৈব সারে থাকে। প্রত্নতত্ত্বে অ্যারিয়াল ফটোগ্রাফি এর উপযোগিতা কী? বলছে বায়বীয় ফটোগ্রাফি প্রত্নতাত্ত্বিক সম্ভাবনায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এটি সাইটের অবস্থানগুলি শনাক্ত করার, তাদের ল্যান্ডস্কেপগুলির পরিবর্তনগুলি রেকর্ড বা নিরীক্ষণ করার এবং এমনকি উপকারের মৃত্তিকা বৈশিষ্ট্যগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করার সম্ভাবনা করত। কার্ড ক্যাটালগিং কী? কার্ড ক্যাটালগিং বলতে তুমি কী বোঝো? জাদুঘরে পুরাতত্ত্ব বিষয়ক নথি বা দুরাবস্তুর সংখ্যা, অবস্থান প্রভৃতি যে সংরক্ষিত হওয়ার রেকর্ড রয়েছে তাকেই বলা হয় কার্ড ক্যাটালগিং। জাদুঘরে এই সম্পর্কিত একটি ঘোষণাপত্র নির্দেশক বা লোকেশন কার্ড পূরণ বা স্বাক্ষর করার বিধান রয়েছে। অ্যাবসলিউট ডেটিং মেথড বা চূড়ান্ত তারিখ কার নির্ণয় পদ্ধতি কী? এই প্রশ্নের উত্তরটি আমরা বই থেকে একটু সংগ্রহ করে নেবেন। কখন এবং কার দ্বারা কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকেরাম এর প্রথম খণ্ড প্রকাশিত হয়? 1870 ক্যানিংহাম ভারতীয় প্রত্নতাত্ত্বিকের নির্দেশক রূপে নিযুক্ত হন। তার লেখা একটি গ্রন্থ হল কর্পাস ইনস্ক্রিপশন ইন্ডিকেরাম। ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণের প্রথম ভারতীয় ডাইরেক্টর জেনারেলকে? তিনি হরপ্পা সভ্যতার যে প্রত্নস্থলগুলি আবিষ্কার করেছিলেন তার নাম লেখো। দয়ারাম সাহিনী 1931 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসেবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হন। তিনি 1921 সালে হরপ্পা নগরীর খননের জন্য মার্শালকে সহায়তা করেন। কর্মজীবন 1911-12 সালে তিনি লখনৌ মিউজিয়ামের কিউরেটর হিসেবে কর্মরত ছিলেন। তো আমি একবার করে বন্ধুরা পড়ে দিচ্ছি, তাহলে কী হবে, প্রিন্টটা যদি মিস্টেক থাকে সেটা আমি বলে দিতে পারবো। দাক্ষিণাত্যের যে কোনো দুটি প্রত্নস্থলের নাম লেখো। দাক্ষিণাত্যের যে কোনো দুটি প্রত্নস্থলের নাম, এটা বই থেকে আপনারা খুঁজে লিখে নেবেন। এটি হচ্ছে আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন রয়েছে সেই 8টি প্রশ্নের উত্তর। প্রত্নতত্ত্ব বলতে কী বোঝো? প্রত্নতত্ত্ব বলতে কী বোঝো? বাংলায় প্রত্নতত্ত্ব শব্দটি প্রত্নব ও তত্ত্ব ধাতু দুটির সমন্বয়ে সৃষ্ট, যার অর্থ পুরাতন বিষয়ক জ্ঞান। প্রচলিত ধারণায় বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। প্রত্নতত্ত্বের বিশেষত্ব হলো এটি কেবল বস্তুগত নিদর্শন অর্থাৎ প্রামাণ্য তথ্য নিয়ে কাজ করে। 2 নম্বরের প্রশ্নের মধ্যে যতটুকু উত্তর লেখায় প্রয়োজন ততটুকুই কিন্তু লেখা আছে, আপনাদের এর থেকে আর বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই, এটুকুই লিখবেন। এবং তার সাথে মানুষের জীবনধারার সম্পর্ক নির্ণয় করে। হোমো ইরেক্টাস বলতে কাদের বলা হয়? হোমো ইরেক্টাস বলতে কাদের বলা হয়? হোমো ইরেক্টাস প্রজাতির সদস্যদের কেউ ইরেক্ট বলা হয়। তারা ছিল মাঝারি উচ্চতার মানুষ এবং 2 পায়ে সোজা হয়ে হাঁটতে পারত। তাদের মস্তিষ্কের খুলিটি অবনত, কপাল একটু পেছনের দিকে হেলানো এবং নাক, চোয়াল এবং তালু প্রশস্ত। আধুনিক মানুষের তুলনায় তাদের মস্তিষ্কের আয়তন কম কিন্তু দাঁতের দৈর্ঘ্য বেশি। নবপ্রস্তর যুগ বা নকপলীয় যুগ। নবপ্রস্তর যুগ বা নবপলীয় যুগ ইংরেজি নিউলিথিক হলো প্রত্নযুগের শেষ অধ্যায়, যখন পাথরের অস্ত্রশস্ত্র ব্যবহার দ্রব্যাদির চরম উন্নতি সাধিত হয়েছিল। এএসপিআরও কলিপঞ্জি মতে খ্রিস্টপূর্ব 10 অব্দে মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে এবং পরবর্তী পৃথিবীর অন্যান্য অঞ্চলে এই যুগের সূচনা হয়। প্রত্নস্থল বলতে কী বোঝো? বস্তুগত নিদর্শনের ধারণার মাধ্যমে মানব সংস্কৃতি নির্ণয় এবং স্বতন্ত্র সাংস্কৃতিক অঞ্চলকে প্রাচীন উপজাতির বসতি এলাকা রূপে চিহ্নিত করা হয়, তাকে প্রত্নস্থল বলে চিহ্নিত করা হয়। তো অবশ্যই বন্ধুরা প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে আমি যেভাবে বললাম ওইভাবে পড়বেন। ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের নাম লেখো। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো থাকে সেই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি সাজেশন দেবো। যে প্রশ্নগুলো আপনাদের আসার মতো খুব অল্প প্রশ্নই দেখাবো, যে প্রশ্নগুলো পড়লেই হবে, আশা করি ওইখান থেকে চলে আসবে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি সরকারি সংস্থা, যার কাজ হলো পুরাতাত্ত্বিক বিষয়ক গবেষণা এবং কাজ হলো পুরাতত্ত্ব বিষয়ক গবেষণা এবং ঐতিহ্যশালী কীর্তিস্তম্ভের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। 1961 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আলেকজান্ডার কানিংহাম এই ব্যবস্থার প্রথম পরিচালক। সাংস্কৃতিক ক্ষেত্র বলতে কী বোঝো? সাংস্কৃতিক ক্ষেত্র বলতে কী বোঝো? না, এটি সাংস্কৃতিক ক্ষেত্রকে প্রতিষ্ঠান, নিয়ম, আচার, সম্মেলন, বিভাগ, পদবি, নিয়োগ এবং শিরোনামগুলির একটি সিরিজ হিসেবে সংজ্ঞায়িত করা থেকে পারে, যা একটি উদ্দেশ্যমূলক শ্রেণীবিন্যাস গঠন করে এবং যা কিছু বক্তৃতা এবং কার্যক্রমকে অনুমোদন করে। তাহলে প্রযুক্তি বলতে কী বোঝো? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুরা যদি এই হিস্ট্রি SSC 3 আর এই সিলেবাসের উপর যদি সাবজেক্টটা নিয়ে থাকি, আপনাদের বন্ধুদেরকেও এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও পাওয়ার ভালো একটা নাম্বার তোলার সুযোগ করে দিন। এটা লাস্ট প্রশ্ন দেখুন, ঐতিহাসিক বলতে কী বোঝো? ঐতিহাসিক বলতে কী বোঝো? ইতিহাসের সাথে যে বা যাদের নাম লেখা গাথা, ইতিহাসের সাথে যে বা যাদের নাম জড়িত যে সমস্ত বিষয়বস্তুগুলিকে বলা হয় ওই সমস্ত বা সে সমস্ত বিষয়বস্তুগুলিকে বলা হয় ঐতিহাসিক। ঐতিহাসিক মানে যা কোনো ইতিহাসকে ধারণ করেছে বা করে। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।